কবিতা গণপতিপুলে গেছিল সেটা তো নিশ্চিত, আর ওর বসের বক্তব্য হলো ওরা দুজন একসাথেই সেখানে গেছিল। হতে পারে এমনটাই হয়েছে, কিন্তু ওখানে কি সেটাই হয়েছে যেটা দীপেশ আমাদের বলেছে? স্যার, আমি রবির সঙ্গেও কথা বলেছি। সেও আমাকে এই বলেছিল যে কবিতা গণপতিপুলের পাশের জগরগ্রাম থেকে বিলং করে, তবে এখন ওখানে ওনার সেরকম কোনো আত্মীয় স্বজন নেই। বরুণ, মনে আছে যখন আমরা প্রথম দীপেশকে ডেকে এনেছিলাম, ওকে জিজ্ঞাসা করেছিলাম এমন কি হতে পারে কবিতা হয়তো অন্য কারোর সঙ্গে চলে গেছে? আপনি এটা বলতে চাইছেন যে ওর স্বামী ছাড়া ওর জীবনে আরও কোনো লোক ছিল? স্যার, কোথাও এমন হয়নি তো? অন্য যে লোকটার কথা বলছি সে অন্য কেউ নেই, দীপেশই। হ্যালো। হ্যাঁ সুরজদা, আমি রবি, কবিতার স্বামী। হ্যাঁ বলো। সুরজদা, আপনি কবিতাকে এত বছর ধরে চেনেন, আপনি এটাও জানেন যে আমি ওর ভালো স্বামী কোনোদিন হয়ে উঠতে পারিনি। রবি, পরিষ্কার করে বলো কি হয়েছে। আচ্ছা সুরজদা, কবিতার কি কোনো অন্য লোকের সাথে কোনো সম্পর্ক ছিল? দেখো, কবিতাকে শুধু আমি চিনি কাজের সূত্রেই, আর এটা ওর পার্সোনাল লাইফ, যে ব্যাপারে ও আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি। কিন্তু আপনি ওকে দীপেশ পাটিলের কাছে কাজ দিয়েছিলেন না? তো আপনি কবিতাকে দীপেশ বাবুর কাছে নিয়ে গেছিলেন না দীপেশ বাবু আপনার সঙ্গে কথা বলেছিলেন? দীপেশ কিচ্ছু বলেনি, আমি কবিতার নাম রেকমেন্ড করেছিলাম। আর যদি তুমি এটা জানার জন্য আমাকে ফোন করো যে কবিতা আর দীপেশের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, তাহলে তুমি ভুল লোককে জিজ্ঞেস করছো। শোনো, তুমি 9th জুলাইতেই গণপতিপুলে গেছিলে না? কেন? তোমায় বলে তো ছিলাম, কেন জিজ্ঞেস করছো? আমি না, পুলিশে জিজ্ঞেস করছিল। কোনো সাব ইন্সপেক্টর আপটের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিল তুমি গণপতিপুলে গেছিলে, এটা আমি জানি কিনা। তো তুমি কি বললে? এটাই যে আমি জানি। কিন্তু পুলিশ তোমাকে এত জিজ্ঞাসা করছে কেন আজকাল? ওই আমাদের অফিসে একজন মহিলা ছিলেন না, কবিতা যাদব, ও হঠাৎ করে ফ্যামিলিকে ছেড়ে কোথায় হারিয়ে গেছে, তারই এনকোয়ারি চলছে। তুমি ওর সাথে গণপতিপুলে গেছিলে না? হ্যাঁ। দেখো সন্ধ্যা, এবার তুমি তোমার ডেলি সিরিয়াল দেখা বুদ্ধি নিয়ে উল্টোপাল্টা কিছু ভাবতে যেও না। কবিতা একটা ভালো মেয়ে ছিল, ওর জীবনে প্রচুর সমস্যা ছিল। সেদিন ও একটু বেশিই আপসেট ছিল, এই জন্য তো আমি ওর সঙ্গে চলে গেছিলাম, যাতে ও কিছু উল্টোপাল্টা করে না বসে। কিন্তু পুলিশ এখন আমার পেছনে পড়ে আছে। কিন্তু টেনশন করার কোনো ব্যাপার নেই, এটা রুটিন এনকোয়ারি। জুলাই যখন দীপেশ পাটিল আর কবিতা যাদব চেকিং করেছিল, নিশ্চয়ই ওদের আইডি প্রুফ দেখেছেন? ইয়েস স্যার, আমি এক্ষুনি আপনাকে ফাইল খুঁজে দিচ্ছি। তার পরের দিন এই লোকটা এই মহিলাকে খুঁজতে এখানে এসেছিল? হ্যাঁ স্যার, আসলে ওই সময় আমি ডিউটিতে ছিলাম না, আমার কলিগ অঞ্জলি ডিউটিতে ছিল। ইয়েস স্যার, মিস্টার দীপেশ ওই দিন ভয় পেয়েছিল বলে মনে হয়, আর উনি জিজ্ঞাসাও করেছিলেন কবিতা ম্যাডামের ব্যাপারে, যে উনি রুমে আসেননি তো রুমের চাবি নিতে। ম্যাডাম, আমার সঙ্গে যে মহিলা এসেছিলেন কবিতা, উনি এখানে এসেছিলেন চাবি নেওয়ার জন্য? না স্যার, চাবি তো এখানেই লাগানো আছে। এই যে, ভালো করে দেখ। নারকলের মতো সবার মুখ আমার একই লাগে। তাছাড়া যে লোকটার ছবি আপনি দেখালেন, এর মুখটা আমার মনে আছে। এ দুবার এসেছিল এখানে, একটা মহিলার ব্যাপারে জিজ্ঞেস করছিল। আরে দাদা, ওই মহিলাকে দেখেছেন যিনি আমার সাথে ওখানে বসেছিলেন? মহিলা আমার সাথে বসেছিলেন ওখানে না? না বাবু, ওইদিকে আমার নজর ছিল না। আরে দাদা, মনে নেই? কিছুক্ষণ আগে তো আমি দুটো ডাব নিয়ে ওইখানে বসেছিলাম ওই মহিলার সঙ্গে। যদি দেখতাম আপনাকে কেন বলবো না, আমার কি আছে। স্যারও একটু বাদে আবার জিজ্ঞেস করতে এসেছিল, বেশ ঘাবড়ে ছিল, তাই ওর মুখটা আমার এখনো পরিষ্কার মনে আছে। দীক্ষিত বাবু, আপনার মেসেজ পাওয়ার পরই আমি প্রোগ্রাম খুঁজে দেখলাম, কিন্তু কবিতা যাদবের ব্যাপারে কিছু জানতে পারিনি। উনি এখানে থাকতেন ঠিকই, কিন্তু এখন এখানে পরিবারের কেউ থাকে না। মানে দীপেশ সত্যি কথা বলছে, কবিতা ওর সাথে গণপতিপুলে গেছিল আর সেখান থেকে কোথাও চলে যায়। আর স্যার, কবিতার মোবাইলও গণপতিপুলেতেই সুইচ অফ হয়েছিল। সাক্ষ্য আর প্রমাণ একই দিকে ইঙ্গিত করছে। হতে পারে কবিতা গণপতিপুলে পৌঁছানোর পর ও ঠিক করে তারপর কি করবে, আর সেই মতো স্টেপও নেয়। না স্যার, আমি এখনো মানতে পারছি না যে কবিতা আমাদের ছেড়ে এভাবে যেতে পারে।
আমরা ওনাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, ওনার গ্রামেও গেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। এই কথার পুরো চান্স আছে যে তোমার স্ত্রী নিজের মর্জিতেই কোথাও চলে গেছেন, আর ওনার ফিরে আসার কোনো ইচ্ছেই নেই। স্যার, ওই দীপেশ পাটিলের তো কবিতা নিখোঁজ হবার সাথে কিছু তো সম্পর্ক আছে। রবি, তোমার সন্দেহের কারণ আছে, কিন্তু আমরা পুরোটা তদন্ত করেছি, আর আমাদের তদন্তে দীপেশের বলার প্রত্যেকটা কথাই সত্যি প্রমাণ হয়েছে। একটাও প্রমাণ আমাদের হাতে আসেনি যাতে মনে হয় দীপেশ মিথ্যে বলছে। সরি রবি, কেসটা এখানেই আমরা ক্লোজ করছি। নিজের দুঃখ ভুলে গিয়ে রবি আবার কাজে লেগে পড়ে। কবিতা চলে যাওয়ার পর তার মধ্যে একটা পরিবর্তন নজরে আসে। অজয়ও কাজে মন দেয়। কবিতার অনুপস্থিতি তার স্বামীকে নিজের কর্তব্য অনুভব করতে সাহায্য করে, সেই সঙ্গে তার ছেলেকেও। দুজনই খুব কষ্ট পেয়েছিল কবিতার এভাবে হারিয়ে যাওয়ায়। কবিতার অনুপস্থিতি কষ্ট তো দিচ্ছিল, কিন্তু সবার জীবনই নিজেদের ছন্দে চলতে লাগলো। যদিও একটা প্রশ্ন সবার মনে ঘুরে ফিরে আসতো, যে কবিতা আসলে কোথায়। স্যার, বরুণকে ডাকো। হ্যাঁ স্যার। বরুণ, কবিতা যাদবের কেসে কোনো আপডেট আছে? ও তার স্বামী, সন্তান বা বসকে কোনো ফোন করেছে? সেরকম তো মনে হয় না স্যার, তবে আমি সবাইকে বলে রেখেছি যদি কবিতা কোনোভাবে যোগাযোগ করে তাহলে আমাদের যেন জানায়। তবে আপনার কি কোথাও ঘোলাটে লাগছে? বুঝতে পারছি না। এই কেসের ব্যাপারে যখনই ভাবি কেসটা আমার কাছে ঘোলাটে লাগে। 9 জুলাই একজন মহিলা কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথাও চলে যায়, তারপর ওনার স্বামীর মোবাইলে একটা মেসেজ পাঠায় যে সে আর ফিরবে না, আর তার পরের দিন 10 জুলাই আরেকটা মেসেজ পাঠায়। কেন? দ্বিতীয়বার কেন মেসেজ পাঠালো? আমার মনে হয় স্যার, কবিতা দেবীর পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া অতটা সহজ হয়নি, তাই প্রথম মেসেজটা পাঠানোর সময় অতটা শিওর ছিলেন না উনি। হয়তো উনি নিজের সিদ্ধান্তটা বদলাতে চেয়েছিলেন, আর পরের দিনই উনি ঠিক করে নিয়েছিলেন যে ওনাকে কি করতে হবে। এটাও কি হতে পারে যে এই পুরো গল্পটাই সাজানো? এরম তো তখনই হতে পারে স্যার, যদি কারোর উদ্দেশ্য থাকে কবিতার ক্ষতি করার, হয়তো প্রাণে মেরে ফেলার। এখনই কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। বরুণ, একটা কাজ করো, ডায়েরিতে মিসিং কমপ্লেন ফাইল করো। আমার তো মনে হয় না এই কেসে এর থেকে বেশি কিছু করা যেতে পারে। তদন্তে পুলিশের হাতে কিছুই আসেনি, কিন্তু তদন্ত শেষ হওয়ার কয়েক মাস পর ফাইলের নিচে চাপা পড়া কবিতা যাদবের কেস আবারও প্রকাশ্যে উঠে এলো। কবিতা যাদব, বয়স 42 বছর, হাইট 5 ফুট 3 ইঞ্চি, 9 জুলাই 2015 থেকে নিখোঁজ। বয়স 38 থেকে 46-এর মধ্যে, হাইট 5 ফুট 3 ইঞ্চি। স্যার, মর্গের থেকে একটা সার্কুলার এসেছে পরিচয়হীন ডেড বডিগুলোর সৎকারের ব্যাপারে। তো স্যার, আমি সবার ডিটেলস পড়ছিলাম, তখন আমার মনে হলো যে ওদের মধ্যে কেউ আছে যারা আমাদের কেসের সঙ্গে জড়িত। সিমিলারিটিস তো আছে, বয়স আর হাইটের সাথে সাথে পোশাকটাও ম্যাচ করছে। মৃত মহিলাও শাড়ি পরে আছেন। রবিও আমাদের এটাই বলেছিল যে কবিতা যাদব সবসময় শাড়ি পরতো, তাই না? রাইট স্যার। এই বডিটা 29 জুলাই পাওয়া গেছিল না? আগে হ্যাঁ স্যার, আর ডায়েরিতে মিসিং কমপ্লেন ফাইল করেছিলাম 21 জুলাই, আর হয়তো সেই দিনই এই কেসটার ব্যাপারে ডিসকাস করেছিলাম। বরুণ, এই কেসটায় আমরা কিছু মিস করিনি তো? লাশটা খুব পচে যাওয়া অবস্থায় আমি নূপুর নাকা থেকে পাই। কবে পাওয়া গেছিল লাশ? 29শে জুলাই সকালে একটা ভাঙাচোরা দোকানে। আরে হাত! বডিটা এতই খারাপ অবস্থায় ছিল যে চেনাই যাচ্ছিল না, তাই আমরা বডি থেকে যে জামা কাপড় আর হাত থেকে তাবিজ পেয়েছিলাম সেটা রেখে দিয়েছি আমরা।
ডেড বডিকে শনাক্ত করা খুবই মুশকিল। ডেড বডিটা একদমই পচে গেছে। হ্যাঁ, কিন্তু মৃত্যুটা 1 সপ্তাহের উপরে হয়েছে। মৃত্যুটা হয়েছে কিভাবে? স্ক্যালের মধ্যে মাল্টিপল ফ্র্যাকচার আছে আর উইন্ড পাইপও নষ্ট হয়ে গেছে। তার মানে হলো মৃত্যুটা হয় ব্রুটাল অ্যাসাল্টে হয়েছে বা শ্বাসরোধ করে হয়েছে। যদি জুলাই মাসে এই বডির আপনি ডিটেল সার্কুলেট করেন, তাহলে আমরা কেন পাইনি? এটা আমরা জানি না, কিন্তু আমার কাছে রেকর্ড আছে। আমরা স্টেটের সব পুলিশ স্টেশনে সার্কুলার পাঠিয়েছিলাম। কাল যেমন ফাইনাল সার্কুলার পাঠিয়েছি, কারণ এই লাশের খুব তাড়াতাড়ি অন্তিম সংস্কার করাটা জরুরি। তোকে এই যে বারবার আমি বলি তোর ভালো লাগে না তো? একদিন এই বলাটাও বন্ধ করে দেবো আর এই বাড়িতে থাকাও। তারপর কাউকে খুঁজে এনো যে তোমাদের দুজনকে দেখবে আর দুজনকে সহ্যও করবে। হ্যাঁ স্যার, ও কবিতাই আমার স্ত্রী। স্যার, মা আত্মহত্যা করেছিল? না, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওনাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে ওনার। আপনারা দুজন তাবিজ আর শাড়ি দেখে ওনাকে চিহ্নিত করেছেন, তবুও আমাদের ডিএনএ টেস্ট করাতে হবে। স্যার, ওই দীপেশের হাত আছে এর মধ্যে। ওর একটা কথাও আমি প্রথম থেকে বিশ্বাস করিনি। আমি কবিতাকে 22 বছর ধরে চিনি স্যার। ও এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না। আমার কবিতা ওই দীপেশের সাথে এত দূর কেন যাবে? হ্যাঁ স্যার, বাবা একদম ঠিক বলছে। মা এরকম কোনোদিনও করতে পারে না। স্যার, ওই দীপেশকে ছাড়বেন না। ওর প্রত্যেকটা কথা মিথ্যে স্যার। ওই মেরেছে কবিতাকে, ওকে ছাড়বেন না স্যার। শোনো, আজকে টিফিনে কফি বাজা দিলে চলবে তো? কি হয়েছে? তোমাকে এরকম দেখতে লাগছে কেন? কিছু বলছো না কেন? শরীর ঠিক আছে তো তোমার? কি হচ্ছে তোমার? দীপেশ, 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 দীপেশ। স্যার, দীপেশ পাটিলের হার্ট অ্যাটাক হয়েছে। কি? আগে হ্যাঁ স্যার, মাইল্ড অ্যাটাক একটা, আপাতত আইসিইউতে আছে। ভয়ের কোনো কারণ নেই, মাইল্ড অ্যাটাক ছিল। ডক্টর, আমরা দীপেশ পাটিলের সাথে কিছু কথা বলতে চাই। আপনার মতে কখন বলতে পারবো? আগামী 48 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রাখতে হবে। সবকিছু ঠিক থাকলে 2-3 দিন বাদে আপনার কাজ শুরু করতে হবে। বরুণ, আমার মনে হয় দীপেশ আর কবিতার মধ্যে শুধু বস আর এমপ্লয়ি রিলেশনটা ছিল না, যেমনটা দীপেশ বলেছে। স্যার, দীপেশের বক্তব্য হলো কবিতা গণপতিপুলে থেকে নিখোঁজ হয়েছিল, কিন্তু ওর লাশটা পাওয়া গেল পনভেল থেকে। হতে পারে দুজন ফিরে এসেছিল। এই দীপেশ আমাদের পুরো গল্পটা বলছে না। আবার এদিকে কবিতার ফোন রেকর্ডসও এটা বলছে না যে কবিতা মুম্বাই ফিরেছিল। স্যার, অদ্ভুত একটা চিন্তা আমার মাথায় এসছে। এমন হতে পারে না যে মদখোর নিষ্কর্মা স্বামী জানতে পেরেছে যে তার বউ কারোর সঙ্গে চলে গেছে আর সে কখনোই ফিরে আসবে না, তাই স্বামী খুব রেগে গেছে, নিজের বউকে খুঁজে বার করেছে আর মেরে দিয়েছে, তারপর আমাদের কাছে এসেছে মিসিং কমপ্লেন করাতে। বরুণ, আমরা কোনো পসিবিলিটি রুল আউট করতে পারি না, কিন্তু রবি তার স্ত্রীকে কেন মারতে যাবে? ও তো পুরোপুরি ও স্ত্রীর ওপর নির্ভর ছিল। ও তো এটাও জানতো না যে ও স্ত্রী কাজ কোথায় করে। শুরুতে এরকম মনে হচ্ছিল যে এটা কোনো কেসই নয়, একজন মহিলার ব্যক্তিগত বিষয় যে নিজের সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে কোথাও চলে গিয়েছিল। তারপর একবার সামান্য একটা মিসিং কেসের অ্যাঙ্গেল বলে মনে হলো, কিন্তু এখন কবিতার লাশের পোস্টমর্টেমের পর এটা প্রমাণ হয়ে গিয়েছিল যেটা একটা মার্ডার কেস। কিন্তু এখনো এই কেস সলভ হওয়ার থেকে অনেক দূরে। খুনের কারণ, খুনি আর কবিতার সঙ্গে কি ঘটেছিল সেটা জানা এখনো বাকি ছিল। কি ব্যাপার পাটিল বাবু, আজ আপনার ফিলোসফি আমাদের শোনাবেন না? হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি শোনাচ্ছি।
মানুষকে তার কুকর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়, আর আপনাকেও করতে হবে। কোন কর্মের ফল স্যার? আপনি তো এমন ভাবে বলছেন যেন আমি কোনো ক্রিমিনাল। এটা ঠিক নয় কিন্তু স্যার। আচ্ছা, আমার দোষটা কি বলুন তো? এটাই তো যে আমি শুধু কবিতাকে হেল্প করতে চেয়েছিলাম। ও যাতে কোনো ভুল পদক্ষেপ না নেয় তার জন্য আমি ওর সাথে গণপতি ভুলে গেছিলাম, যেখানে ও যেতে চেয়েছিল। এবার ওখান থেকে ও যদি হারিয়ে যায় তো আমি কি করতে পারি? আর এতদিন পরে আপনি আমাকে বলছেন যে আপনি ওর লাশ পেয়েছেন মুম্বাইতে, কেউ মেরে ফেলেছে বেচারিকে। কিন্তু স্যার, এর সঙ্গে আমার কি সম্পর্ক? এখনো আপনি আমাদের পুরো সত্যিটা বলছেন না। আর যদি আপনি আমাকে পুরো আমার সত্যিটা কথায় না... কোনো ভুল নেই, আপনার তদন্তেই কোনো ভুল আছে। আপনি অপরাধীকে ধরতে পারছেন না, তাই আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। সেই অপরাধ যেটা আমি করিনি অন্য কেউ করেছে। লাগাতার 3 দিন ধরে দীপেশকে বেশ কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে নিজের বয়ানে অনড় ছিল। এরকম কিছুই সামনে আসছিল না যা এই কেসটা সমাধান করতে পারে। এসব চলাকালীন কবিতার স্বামী রবি প্রায় পুলিশ স্টেশনে আসতো এই প্রশ্নের উত্তর জানতে যে দীপেশ কবিতাকে কেন মারল, কিন্তু পুলিশের কাছে এর কোনো উত্তর ছিল না। স্যার, আমরা এতদিন এটাই ধরে চলছিলাম যে কবিতা গণপতি পুলেতে গেছিল। স্যার, এমনও তো হতে পারে যে কবিতা গণপতি পুলেতে যায়নি। কি বলতে চাইছো তুমি বড়? স্যার, এই দীপেশ একটা কথায় গোঁ ধরে বসে রয়েছে, হয়তো এই জন্য কারণ ও সবকিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিল, আর সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে গল্প বলছে। মানে একটা মিথ্যাকে সত্যি বলে চালাচ্ছে। দীপেশ প্রত্যেকটা জিনিস প্ল্যান করেছিল। আগে হ্যাঁ স্যার, এমনকি কবিতার ফোন নিয়ে গিয়ে গণপতি পুলে থেকে ফোন করেছিল, যাতে আমরা এটা বুঝি কবিতা গণপতি পুলেতে আছে, কিন্তু কবিতা হয়তো এখানেই ছিল, মুম্বাইতে। চিন্তা করো না সন্ধ্যা, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করো আমায়, এরা আমাকে অকারণে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারবে না, দেখে নিও। সন্ধ্যা, সন্ধ্যা কেঁদো না। নো স্যার, আমাদের এটা ছোটখাটো হোটেল, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। 9 জুলাই রাতে যখন দীপেশ পাটিল চেকিং করেছিল তখন কি এই মহিলার সাথে ছিলেন? স্যার, মিস্টার দীপেশ এখানে একাই এসেছিলেন, আর 2টো আইডি ওনার কাছে ছিল, তো এটা দেখার কোনো প্রশ্নই ছিল না যে ওনার সাথে কোনো মহিলা আছে কিনা। আচ্ছা, আমি সবকটা বিল দেখতে চাই। ওকে স্যার। দীপেশ পাটিল 2 কাপ চায়ের জন্য বলেছিল। স্যার, যদি বিলে লেখা থাকে তাহলে ডেফিনেটলি নিয়েছিলেন। এই মহিলা ছিলেন? সাহেব, এখানে অনেক লোক আছে, সবাইকে কি মনে রাখা সম্ভব? ওই লোকটাও জিজ্ঞেস করছিল এই মহিলাটাকে দেখেছি কিনা। সাহেব, আমি সত্যি কিছু জানি না। উনি যে 2টো ডাব নিয়েছিলেন সেটা মনে আছে? হ্যাঁ সাহেব, ওটা মনে আছে। আর থাকবে না সাহেব, আমার কাছে 2বার এসেছিল, একটাই রেকর্ড বাজাচ্ছিল। স্যার, দীপেশের খেলাটাকে আস্তে আস্তে এবার বুঝতে পেরেছি। দীপেশ এক কথায় বসে রয়েছে, এটা নয় যে ওর কথা সত্যি, কারণ এই জন্য ওর মিথ্যে কথাটা সত্যি বানিয়েছে। সত্যি বানিয়েছে মানে? একটা ফিল্ম দেখেছিলাম আমি স্যার, তার প্লট এটা ছিল কিভাবে একটা লোক প্ল্যান করে পুলিশকে গোল গোল ঘোরাচ্ছে। কিভাবে? ও একটা মিথ্যে গল্প ফেঁদেছিল, সত্যি আর মিথ্যের এমন একটা মিশেল তৈরি করে লোকে ওর মিথ্যেটাকে সত্যি বলে ভাবে। তারপরে ও সাধারণ লোককে, নিরীহ লোককে নিজের মতো করে বোকা বানিয়ে নিজের ভুলকে সত্যি প্রমাণিত করে, আর তারাও এটা মেনে নেয় যে এই লোকটা যা বলছে সব সত্যি, কিন্তু লোকটা মিথ্যে কথাই বলছে। দীপেশের মুখ খোলাতে হবে। মিথ্যের মুখোশের আড়ালে ও শাস্তির হাত থেকে বেঁচে যাবে সেটাও ভুল বুঝছে, আর এই ভুলটা আমি ওর হাড় সমেত ভাঙবো। স্যার, স্যার কি করছেন? স্যার কি করছেন আপনি? আমি এটা ভালোভাবে জানি যে কবিতাকে তুই মেরেছিস। প্রত্যেকটা প্রমাণই তোর প্ল্যান মাফিক। গণপতিপুরে নিয়ে যাওয়া তোর প্ল্যান ছিল, কবিতা কোথাও তোর সাথে যায়নি। তুই প্রথমে কবিতাকে মেরেছিস, তারপর ওর ফোন নিয়ে গণপতিপুরে গেছিস। বল গেছিলি কিনা? এটা মিথ্যে বলছেন স্যার। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে? মিথ্যে? আপনি আমার উপরে হাত তুলতে পারেন না স্যার। ঠিক আছে, হাত ওঠাবো না।
স্যার স্যার এটা কি করছেন স্যার? স্যার স্যার এটা কিন্তু বেআইনি হচ্ছে স্যার। এটা আমার পুলিশ স্টেশন, এখানকার আইনও আমি। স্যার আমাকে দিয়ে এইভাবে কথা স্বীকার করাতে পারেন না আপনি। স্যার 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 এখন কিছু না বলুন, যা কিছু কাজ আছে পরে হবে। 1 মিনিট স্যার, স্যার এটা আমার বেআইনি। কথা তো শুনুন। বলো। হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট অনিল দেশমুখ এখানে এসেছেন, সব কয়েদির সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। এখনই? ওনাকে বলো যে এখন না, কালকে আসতে। ইনচার্জ বিজি আছে বলো। কিন্তু স্যার খুব গড়বড় হয়ে গেছে, এর চিৎকার শুনতে পেয়েছে উনি সন্দেহ করছেন। স্যার আমরা বিপদে পড়তে পারি। বলুন, যতক্ষণ না আমি এর মুখ থেকে সত্যিটা শুনছি আমি একে ছেড়ে কোথাও যাব না। স্যার স্যার আপনি এমন ভাবে মারছেন কেন ওনাকে? আইনের রক্ষকই আজকাল আইন ভাঙছেন, হ্যাঁ? আচ্ছা, সাব ইন্সপেক্টর বরুণ, আপনি এই ব্যাপারটি লুকানোর চেষ্টা করছিলেন না? বাহ মিস্টার দীক্ষিত, ভাবছিলাম লাঠি হাতে আপনার একটা ফটো নিয়ে নিলে কেমন হবে। আপনি হয়তো মনে করছেন না, কিন্তু অপরাধীও একজন মানুষ। আপনি ওকে জানোয়ারের মতো মারতে পারেন না। দেশমুখ, আমার কাছে বাধা দিও না, এটা আমার পুলিশ স্টেশন। এখানে আমার পারমিশন ছাড়া তুমি ভেতরে ঢোকার সাহস পেলে কোথা থেকে? আমি একজন উকিলও বটে আর আইনের একজন রক্ষাকারীও বটে। যখনই আমি জানতে পারবো কোনো পুলিশ স্টেশনে কোনো অপরাধীর সঙ্গে আইনি নিয়মানুসারে ব্যবহার করা হচ্ছে না, আমি সেখানে আমার নাক গলাবই। আপনি একথা ভুলবেন না যে আমিও আপনার মতো একজন আইনের রক্ষাকারী। তুমি মোটেই আইনের রক্ষাকারী নও, বরং অপরাধীদের রক্ষাকারী, যে টাকা নিয়ে দাগি অপরাধীদের আইনের হাত থেকে রক্ষা করে। দেখুন, আপনার যা বলার আছে আপনি বলুন, কিন্তু প্লিজ বাইরে গিয়ে, কারণ আমার এখানে রিপোর্ট তৈরি করার আছে যে আপনি আপনার অপরাধীর সঙ্গে কি ব্যবহার করছেন সে ব্যাপারে। আর আমি শুরুটা একে দিয়েই করতে চাই। বরুণ বাবু, আপনি কি বলবেন কে এই লোকটা? স্যার আমার নাম দীপেশ পাটিল, আমি একজন হার্ট পেশেন্ট। তবুও দীক্ষিত সাহেব আমাকে খুব মেরেছেন, কোনো মিথ্যে কেসে ফাঁসাচ্ছেন আমাকে। জানি, পুলিশের তো পুরনো অভ্যাস, যখন আসল অপরাধীকে খুঁজে পায় না, যাকে হাতের কাছে পায় তাকেই দোষী বানায়। আপনি কি এই মুহূর্তে দয়া করে এখান থেকে বিদায় নেবেন? তো মিস্টার দীপেশ। হ্যাঁ স্যার। আপনাকে কি অফিসার দীক্ষিত মেরেছেন? শুধু হাত দিয়ে নয়, লাঠি দিয়েও মেরেছেন। উনি আমাকে দিয়ে সেই অপরাধ স্বীকার করাতে চাইছেন যেটা আমি করিনি। কি কেস আপনার? বরুণ, আমরা এই কেসের শেষ দেখে ছাড়বো। মিস্টার দীপেশ, কাল আমি আপনার বেলের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু আপনি... না না, আমাকে ভয় পাবার কোনো দরকার নেই। আমি আপনার পুরো কেসটা স্টাডি করে এসেছি। আপনার ওয়াইফ সন্ধ্যা দেবী আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। কি? সন্ধ্যা? হ্যাঁ, পুলিশের কাছে কোর্টের অর্ডার আছে আপনাকে ইন্টারোগেট করার, কিন্তু আমার মনে হয় আপনার পক্ষে এটাই ভালো হবে যে বেল পাওয়ার আগে আপনি জুডিশিয়াল কাস্টডিতে থাকুন। তাতে ইন্টারোগেশন থেকে আপনি বাঁচতে পারবেন। আমি আপনাকে হেল্প করব। এবার কথা বলবো আপনার কেসটা নিয়ে। দেখুন, আশ্চর্যের ব্যাপার, আপনার কেসে আপনি ছাড়া দ্বিতীয় কোনো সাসপেক্ট নেই। আমি আপনার স্টেটমেন্টটাও পড়েছি। আপনার বিরুদ্ধে প্রমাণ ঠিক জোরালো নয়, কিন্তু সন্দেহ তো পুলিশ করতেই পারে। অনেক লম্বা লড়াই আপনাকে করতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপনি একমাত্র শেষ ব্যক্তি ছিলেন যিনি মৃত কবিতা যাদবের সঙ্গে শেষবারের মতো দেখা গেছে। তাহলে আমি এখান থেকে বেরোবো কি করে? দেখুন মিস্টার দীপেশ, আমি আপনাকে শুধু এখান থেকে নয়, জুডিশিয়াল কাস্টডি থেকেও বের করতে চাই, কিন্তু ছোট একটা প্রবলেম আছে। পুলিশ একটা ক্লু পেয়েছে যেটার জন্য বেল পেতে অসুবিধা হবে। কিরকম ক্লু? দেখুন, 9 জুলাই আপনার গাড়ি মুম্বাই গোয়ার হাইওয়ের ওপর এক টোল ট্যাক্সে একটা সিসিটিভিতে ধরা পড়েছে। রাতের সময় ছিল, গাড়িতে আপনি একাই ছিলেন, কবিতা যাদব সেই সময় ওখানে ছিল না। আর ওই হোটেল অর্পিতা লজ, ওখানে তো কোনো সিসিটিভি ছিল না, সেই জন্য আপনি অনেকটা বেঁচে গেছেন। কিন্তু এই যে টোল ট্যাক্সের সিসিটিভি ফুটেজ, এটা তো আপনার কেসের বিরুদ্ধে যাবে। আপনি কি ওই ফুটেজ দেখেছেন? না, কিন্তু আমার কিছু সোর্স আছে পুলিশে, যেগুলো এখনই আপনাকে বলতে পারবো না। ওদের কাছে ফুটেজ আছে, ওরা কিন্তু ফুটেজগুলো কোর্টে পেশ করবে, যার থেকে ওরা জানতে পারবে যে আপনার এই গণপতিপুনের কাহিনীটা সেটা বানানোই ছিল। এটা অসম্ভব। দেখুন মিস্টার দীপেশ, আমি এই কথা বলতে আসিনি যে পুলিশের কাছে কোনটা সম্ভব আর অসম্ভব। আমি আপনার উকিল, আমার কাজ আপনাকে বাঁচানো, আপনার শাস্তিতে নয়, আপনার খালাসে আমার আনন্দ। দেখুন, আমি তখনই এটা করতে পারবো যখন আমি এক্স্যাক্টলি জানতে পারবো কি ঘটেছিল।
ঠিক আছে, আপনি যদি কিছু বলতে না চান সেটা আপনার ব্যাপার, কিন্তু কাল যখন কোর্টে আপনার ডিফেন্সে আমার জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে, আপনি কিন্তু আস্তে আস্তে হেরে যাবেন। এরকম কোনো ফুটেজ থাকতেই পারে না, কোনো জায়গারই নয়। না, আপনি এটা এত শিওর হয়ে কি করে বলছেন? কেননা আমি পুরো প্ল্যানিং করেছিলাম, ফুল প্রুফ প্ল্যানিং। হোটেলও আমি এমন বেছেছিলাম যেখানে সিসিটিভি নেই। না না মিস্টার দীপেশ, টোল ট্যাক্সের ওপরে সিসিটিভি আছে, আর আপনার গাড়িটা তো সেখান থেকেই গেছে না? কিন্তু আমি গাড়িতে তো যাইনি। আচ্ছা, ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। আমার মনে হচ্ছে ওরা কিছু খেলা খেলছে আমাদের সাথে। ওদের খেলতে দাও ওদের খেলা, আমাদের কাছে তো আইন আছেই। হ্যাঁ প্লিজ। এই জন্য আমি বাসে গেছিলাম, কেননা আমি জানি যে সিসিটিভি বাসের ভেতরের লোকেদের কোনোভাবেই স্পট করতে পারে না। আমি কবিতার মোবাইল সব জায়গায় নিয়ে গেছি, ওর আধার কার্ডও আমার সঙ্গে ছিল, সেটারই কপি আমি হোটেলে দিয়েছি। আচ্ছা, মানে কবিতা গণপতি বলে যায়নি? না, যখন ও আমার অফিস জয়েন করেছিল তখন আমার কোনো উদ্দেশ্যই ছিল না ওর সাথে কোনো সম্পর্ক রাখার। আমি জানতাম ওর জীবনে প্রচুর সমস্যা আছে, আমার ওর প্রতি সহানুভূতি ছিল, আর এই সহানুভূতি দিনে দিনে আমাকে ওর আরও কাছে নিয়ে যায়। ও নিজের স্বামী আর ছেলেকে নিয়ে দুঃখী ছিল, ও প্রায়ই নিজের দুঃখের কথা আমাকে বলতো, আমি ওর ইমোশনাল সাপোর্ট ছিলাম। আর ওকে এইরকমভাবে সাহায্য করতে করতে জানি না কবে আমি ওর এত কাছে চলে গেলাম। আমি ওর মধ্যে এমন একজন মহিলাকে দেখছিলাম যার ভালোবাসার দরকার ছিল। বুঝতেই পারিনি ব্যাপারটা কিভাবে এত এগিয়ে গেল, আর আমরা কাছাকাছি আসতে লাগলাম। আমাদের সম্পর্ক ওর কষ্টের ওষুধ ছিল, আর আমারও ওকে ভালো লাগতে শুরু করেছিল। কিন্তু এই সম্পর্ক তো সারা জীবন চালিয়ে যাবার মতো নয়। আমার একটা হাসি খুশি সুন্দর পরিবার আছে, আমি আমার পরিবারকে কখনোই ছাড়তে পারি না, কখনোই না। আমার স্ত্রী, আমার মেয়ে, এরাই তো আমার জীবন। আচ্ছা, এই কবিতা কি তোমার পরিবার ভাঙতে চেয়েছিল? এটা তো আমি জানি না, কিন্তু ও নিজের পরিবার থেকে দূরে যেতে চেয়েছিল, আর ওর এটা মনে হতো যে আমিই সেই মাধ্যম যাকে ধরে ও নিজের পরিবারের থেকে দূরে যেতে পারে। দীপেশ, তুমি আমায় বিয়ে করবে? যেদিন প্রথমবার ও আমাকে এটা জিজ্ঞেস করেছিল তখন বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা এতটা এগিয়ে গেছে। কিন্তু তুমি ওকে বারণ করো? বারণ করেছিলাম স্যার, ওর দুঃখও হয়েছিল, কিন্তু ওর আমাকে দরকার ছিল আর আমারও ওর অভ্যেস হয়ে গেছিল, তাই এই সম্পর্ক এগিয়ে যাচ্ছিল। আমি মানছি ও জীবনে অনেক দুঃখ সহ্য করেছিল, কিন্তু ওর জন্য তো আমি দায়ী ছিলাম না। ওর আশা ক্রমশ বাড়ছিল স্যার, আস্তে 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 মজা সাজায় পরিণত হচ্ছিল। আমার এটা মনে হচ্ছিল যে ও ওর জীবনের নরকটাকে আমার জীবনের মধ্যে ঢুকিয়ে দেবে, আর আমাকে এটা করতে আটকাতেই হতো ওকে। ওই সিনেমাতে আমি দেখলাম যে একটা সাধারণ মানুষ কিভাবে চালাকি করে একটা মিথ্যেকে সত্যিতে পরিণত করতে পারে, কিভাবে নিজের অপরাধ থেকে বেঁচে বেরোতে পারে। আর কবিতা দেখেছিল একটা সাধারণ মানুষ নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে কি না করতে পারে। দীপেশ, আচ্ছা আমাদেরও কি এরকম একটা পরিবার হতে পারে? ব্যাস, অনেক মজা করে নিয়েছি। এবার আমি ওর জীবন থেকে দূরে যেতে চেয়েছিলাম। আমি চাইছিলাম যে ও যাতে আমার জীবন থেকে চলে যায়, কিন্তু এরকম হচ্ছিল না। ও আমাকে নিয়ে জীবনের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর আমার এটা মনে হচ্ছিল যে আমার পুরো পরিবার ভেঙে যেতে পারে ওর জন্য। কিন্তু এই 9ই জুলাইতে কি হয়েছিল? তখন সন্ধ্যে 5:30 বাজে। সমস্ত ওয়ার্কাররা চলে গেছিল, অফিসে শুধু আমি আর ওই ছিলাম। দেখো কবিতা, আবার তোমার বিয়ে করার স্বপ্ন শুরু করে দিও না প্লিজ। আমি তো ভেবেছিলাম আমি নতুন করে জীবনটা শুরু করব তোমার সাথে। সেটা ভুল ছিল আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। তোমার প্রতি সহানুভূতি ছিল আমার, আই মিন সহানুভূতি? তোমার আমার প্রতি শুধু সহানুভূতি আছে, আর কিছু না? আর কিছু না। তোমার দুঃখ, তোমার যন্ত্রণা সব সত্যি, কিন্তু এর কারণ তো আমি নই। তুমি ভয় পাচ্ছ যে আমার যন্ত্রণা তোমার জীবনটাকে কষ্টে ভরে দেবে?
এখন থেকেই দুঃখে ভরে দিয়েছে কবিতা। আমার মাথা খারাপ হয়ে গেছিল যে তোমার সাথে সম্পর্ক রেখেছিলাম, আর এই সম্পর্ক এখন বোঝা হয়ে গেছে, বোঝা। দেখো কবিতা, বোঝার চেষ্টা করো। তুমি তোমার ফ্যামিলিকে ছাড়তে চাও কারণ না তুমি ওদের থেকে দুঃখ পেয়েছো। আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুশি আছি। তাহলে তুমি আমার কাছে এসেছিলে কেন? মজা করার জন্য? তো কি এক্সপেক্ট করেছিলে তুমি আমার থেকে? বিয়ে করে নেবো তোমাকে শুধু এই কারণে যে আমরা একসাথে শুয়েছি? একটা ব্যাপার বুঝে নাও, আমি তোমার জন্য আমার ঘরকে ভাঙতে পারবো না। তোমাকে তোমার খুশি, তোমার জীবন অন্য কোথাও খুঁজতে হবে। আমি তোমার জীবন নই। আমি হাত জোড় করে অনুরোধ করছি তোমাকে, তুমি আমার জীবন আর আমার অফিস ছেড়ে চলে যাও। কত সহজে বলে দিলে না তুমি। তুমি তো আমার ভাবনাকে সম্মানই করো না। তুমি শুধু আমার শরীরটা চেয়েছিলে, তোমার জন্যে শুধু আমি একটা টাইম পাস ছিলাম। দেখো কবিতা, যা হয়েছে দুজনের মর্জিতে হয়েছে। নিজেকে ভিকটিম বানিয়ে আমাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করো না। গিল্টি? 5 বছর ধরে আমি এর মধ্যে রয়েছি। আমার দুঃখ, যন্ত্রণা, আমার জীবন সবটা আমি তোমাকে খুলে বলেছিলাম, কিন্তু তুমি তো শুধু আমার শরীরটা চেয়েছিলে, সবটা জানতে তুমি। তাও তুমি আমাকে মিথ্যে আশা দিয়েছিলে, এই মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে যে তুমি আমাকে এই নরক থেকে বের করবে। আর আজ তুমি আমায় বলছো যে ওই নরকে আমি ফেরত চলে যাই। কি চাও তুমি আমার কাছ থেকে? নিজের ফ্যামিলিকে ওই নরকে ধাক্কা দিয়ে ফেলে দিই? নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিই? যখন আমার সঙ্গে শুচ্ছিলে তখন তো তোমার বউয়ের কথা মনে পড়েনি একবারও? আজকে হঠাৎ তোমার বউকে নিয়ে খুব চিন্তা হচ্ছে? তুমি আসলে একটা নোংরা লোক দীপেশ। সত্যি কথা হলো এটা যে তোমার বউ তোমার কাছে পুরনো হয়ে গেছিল, সেই জন্য তুমি আমার কাছে এসে শুচ্ছিলে। ও তোমাকে ভালো রাখছিল না, তাই তুমি আমার কাছে খুশি খুঁজছিলে। বলো, বউয়ের সঙ্গে দেখা করি তোমার? ওকে গিয়ে বলি যে বরকে কি করে ভালো রাখতে হয়, নাকি এটা বলবো গিয়ে যে ওর বরকে এতদিন ধরে আমি কি করে খুশি রাখছি? আমাকে হুমকি দিও না। আমি কারোর জীবন নষ্ট করিনি। তোমার জীবন তো আগে থেকেই নষ্ট হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখে নাও এবার, যার কিচ্ছু নেই সে অন্যের সবকিছু ছিনিয়ে নেবার সময় কি কি করতে পারে। দেখে নাও। কেন ভয় পেয়ে গেলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও নিজের জীবনে খুশি আনার জন্য আমার জীবনকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। ও একটা আঘাত পাওয়া মেয়ে ছিল যে যা খুশি করতে পারতো। আমার মনে হলো যে ওকে আটকাতেই হবে। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, এই ড্রাম আর্জেন্টলি ভানভেল পৌঁছাতে হবে। পুনে থেকে একটা পার্টি আসছে। ঠিক আছে বাবু, আমি দিয়ে আসছি। আরে না না, আমাকে যেতে হবে, বাইরের পার্টি তো। তুমি একটু ওঠাতে হেল্প করো। ঠিক আছে। কবিতার বডিটা ড্রামে ঢুকিয়ে দিয়েছিলাম, আর ওকে পানভেলে একটা নির্জন জায়গায় নিয়ে যাই। এইখানে সাবধানে। ঠিক আছে ঠিক আছে বাবু, আমি দাঁড়াই না, আপনি একা কি করে? আরে না না, পার্টির সাথে কথা হয়েছে, ওদের 4-5 জন লোক আসছে, ওরা তুলে নেবে। এই নাও রাখো। আরে এর কি দরকার? আরে রাখো, রাস্তায় চা জল খাবার খেয়ে নেবে। আমি ট্যাক্সিতে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। এইভাবে আমি ওর থেকে মুক্তি পেয়েছিলাম।
তারপরে আমি অফিসে এসেছিলাম, সমস্ত রক্ত পরিষ্কার করেছিলাম। কবিতার ব্যাগ আমার কাছে ছিল, ওর মধ্যে ওর মোবাইল ছিল। তখনই আমার ওই সিনেমাটার কথা মনে পড়লো, আর আমার বুদ্ধি খুলতে লাগলো। আরে কোথায় তুমি? কখন থেকে ফোন করছি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা শোনো, আমাকে এক্ষুনি গণপতিপুলে যেতে হবে। গণপতিপুলে? এরকম হঠাৎ করে? হ্যাঁ, ওই আর্জেন্ট কাজ আছে, আমি এসে বলছি তোমায়। ঠিক আছে। তারপরে আমি কবিতার স্বামীকে মেসেজ পাঠাই আর ফোন সুইচ অফ করে দিই, আর তারপর গণপতিপুলের জন্য বেরিয়ে যাই। পরের দিন সকালে আমি গণপতিপুলে থেকে কবিতার স্বামীকে আবার মেসেজ করি, যাতে যদি পুলিশ ইনভেস্টিগেশন হয় তাতে প্রমাণ করা যায় যে কবিতা গণপতিপুলেতেই ছিল। খুব ভালো খেলা খেলেছেন, একদম বুদ্ধি খাটিয়ে। আমি সবকিছু প্ল্যান করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে পুলিশ আমার বয়ানের সত্যতা যাচাই করতে গণপতিপুলে যাবেই। কিন্তু মিস্টার দীপেশ, যা কিছু হোক আপনি আপনার স্টেটমেন্ট পাল্টাবেন না। হ্যাঁ, আপনি বেরিয়ে যাবেন এই কেস থেকে। ডোন্ট ওয়ারি। দরজাটা খোলো তো। এই শোনো, তোমার নাম নগেন্দ্র? হ্যাঁ। চলো কিছু কথা বলবো তোমার সঙ্গে। স্যার, টেম্পো ড্রাইভার নগেন্দ্র স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। 9 জুলাই টেম্পো কখন কোথায় ছিল সব ডিটেলস পেয়ে গেছি। বরুণ, ড্রাইভারের সাথে আমাদের কোনো লোককে সেই স্পটে পাঠাও যেখানে ড্রাইভার দীপেশকে ড্রপ করেছিল ড্রামের সাথে। আমাদের একজন কনস্টেবল অলরেডি বেরিয়ে গেছে স্যার, ও পুরো রুটের ভিডিও রেকর্ডিংও করবে। ওই এলাকার টোল প্লাজার সিসিটিভি ফুটেজ নিতে কিন্তু ভুলবে না, হয়তো ওখান থেকে আমরা টেম্পোর মুভমেন্ট পেতে পারি। এই দীপেশ পাটিলের বিরুদ্ধে আমাদের স্ট্রং কেস ফাইল করতে হবে। সন্ধ্যা, দেশমুখ বাবু বেলের অ্যাপ্লিকেশন করে দিয়েছেন? দেশমুখ? কোন দেশমুখ? আরে তুমি যাকে পাঠিয়েছিলে ওই উকিল? আমি না তো, আমি তো ভাবছিলাম জিজ্ঞেস করব যে আমি কোনো উকিলের সাথে কনসাল্ট করব। তাহলে ও কে ছিল? স্যার। গুড দেশমুখ, দারুণ অ্যাক্টিং করেছিস তুই। সরি স্যার, কিন্তু আমি একটু বেশি রেগে গেছিলাম আপনার উপর। আরে না না, হতেই পারে। মিথ্যে ড্রামা করে ওর মুখ থেকে সত্যিটা বের করেছিস। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা কি করে হতে পারে? অনিল দেশমুখ ওর নাম ছিল, হিউম্যান রাইটসেরও কিছু কাজ করেন উনি। পাটিল বাবু, সেই অনিল দেশমুখ কোনো উকিল নয়, বরং আমাদেরই ডিপার্টমেন্টের কনস্টেবল। হ্যাঁ, আসলে পাটিল বাবু, আপনার মতো ক্রিমিনালরা ভাবে যে তারা টিভিতে আর ফিল্মে দেখে ক্রাইম করার নতুন নতুন পদ্ধতি ভাববে, আর ততটাই চালাকি করে সেগুলোকে লোকাতেও পারবে। ক্রাইম যতটাই প্ল্যানিং করে করা হোক না কেন, অপরাধীর গন্তব্য কিন্তু একটাই জায়গায়, আর সেটা হলো গোড়াদের পেছনে। দীপেশ, সত্যি বলো আমাকে, কি করেছো তুমি? এটা সত্যি যে কবিতা দেবী জীবনে কষ্ট পাচ্ছিলেন, তোমাদের দুজনকে ছেড়ে যেতে চাইছিলেন। উনি ভেবেছিলেন যে দীপেশের সাথে নতুন যে জীবনটা উনি শুরু করবেন, সেই জীবনটা এই জীবনের থেকে অনেক ভালো হবে। আর দীপেশ নিজের প্রয়োজনে ওনাকে ইউজ করত। আর যেই দিন দীপেশ দেখল ওনার জন্য সংসার ভাঙতে বসেছে, সেদিন ওনাকে মেরে ফেলে। আমরা তো ওর যোগ্য কোনোদিন ছিলামই না, কিন্তু ওর সাথে যা কিছু হলো খুব ভুল হলো। এটা হওয়া উচিত ছিল না ওর সাথে। দীপেশের বিরুদ্ধে 302 ধারায় খুনের জন্য আর 201 ধারায় প্রমাণ লোপাট করার জন্য অভিযোগ দায়ের হয়েছে। আপাতত সে আইনি হেফাজতে রয়েছে। দীপেশ একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিল, একটা পারফেক্ট নাটক রচনা করেছিল, নিজের অপরাধকে লুকোনোর জন্য পুরো প্ল্যান করেছিল। কিন্তু এই ফুল প্রুফ প্ল্যান ফেল করলো। হয়তো কবিতা নিজের কষ্ট থেকে বের হতে পারত, কিন্তু এমন একটা সম্পর্কে সে জড়ালো যেখানে দেখতে পাওয়া সমাধান
আসলে একটা ভ্রম ছিল, যার কোনো অস্তিত্বই ছিল না। প্রতিটি মানুষেরই জীবনের সমস্যা থাকে আর তারা নিজেদের মতো করে সেই সমাধান খুঁজে বের করে, কিন্তু এই বিষয়ে মতামত দেওয়ার কারো কোনো অধিকার নেই। কিন্তু নিজের সমস্যার সঙ্গে লড়াই করা মানুষটার এটা জানা উচিত যে তাকে সাহায্য করার জন্য যে মানুষটা এগিয়ে এসেছে তারও সাহায্য করার একটা লিমিট আছে, একটা সীমা আছে, যেটা অতিক্রম করা কখনো উচিত নয়। কারণ সত্যি এটাই যে শেষ পর্যন্ত মানুষকে নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হয়। নিজের লক্ষ্য, নিজের স্বাধীনতাকে অর্জন করার দায়িত্ব মানুষের একেবারেই নিজের, আর এটা সে কখনোই অন্যের উপর চাপাতে পারে না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে, আর সমাধান করব আরো একটা অপরাধের। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।